রাষ্ট্র নিয়ে তাদের মাথা ব্যথা নাই, তারা ইউনিয়ন ছেলের নামে দিয়ে দিতেছে, এলাকার নাম ছেলের বাপের নামে দিতেছে। তার কিন্তু একটা বউ আছে, মেয়ে আছে। আমরা দাবি করতেছি মাননীয় মন্ত্রীর বউর নামে জেলার নাম করা হোক, মেয়ের নামে আর একটা উপজেলার নাম করা হোক। এই উপজেলার নাম জেলার নাম আমরা মানি না। এই হচ্ছে সোনার বাংলা, আমার বাপের দেশ। এই বাপের দেশ করতে গিয়া কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার পতন হয়েছে। মাননীয় মন্ত্রী মাথায় রাখেন, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এটাই হলো ২৪-এর স্লোগান। দেশটা বাপের বানানোর চেষ্টা করবেন না, দেশটা যাদের তাদের হাতে দেশটা বুঝিয়ে দেন। এই একই মন্ত্রীর ছেলে বিনা ভোটে বা বিএনপির বাবার দোয়া ক্রিকেট বোর্ডের সদস্য পর্যন্ত পরিচালক হয়েছে, ২৪ ঘন্টা পরে আবার রিজাইন করছে। সে বুঝতে পারছে এত কাজ দায়িত্ব পালন করে বাবার ব্যবসা দেখা যাবে না। অতএব এই যে নেপোকিসদের হাতে, সোনার বাংলার এই বনেদি পরিবারের হাতে, ছেলে মেয়েদের হাতে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে। আর তোমরা যদি সেই রাষ্ট্রের হিস্সা বুঝে না নাও, সেই বাংলাদেশ তোমাদের হবে না। রাষ্ট্রর কাছ থেকে তোমাদের হিস্সা যদি তোমরা বুঝে নিতে না পারো, এই রাষ্ট্র তোমাদেরকে হিস্সা দেবে না, এবং দেবে না যে সেটা বারবার প্রমাণিত হচ্ছে। এই জন্য এই সোনার বাংলায় বদিরা এমপি হয়, বড় বড় টাউট বাটপাররা মন্ত্রী হয়, ক্লাউন হয়। বাংলাদেশে ইউনিয়ন মন্ত্রীরা লিখে নিয়ে যাচ্ছে তাদের ছেলেদের নামে। কীরকম সোনার বাংলা তোমরা দেখছো না? ছেলের নামে। অতএব আগামী দিনে তোমরা যাদের বিয়ে শাদী করবা, কারা কোন বর্ডারে থাকতেছো তাদের পোলাপানের নাম ঠিক করে রাখবা এখন থেকে। কে কোন নদীর পাড়ে থাকো, কে কোন জেলায় থাকো, কে কোন জেলার কোন সীমান্তে থাকো, সেইটা মাথায় রেখে পোলাপানের নাম ঠিক করবা। ক্ষমতা নিয়েই এলাকার জেলার নাম বদলায় দিবা, উপজেলার নাম বদলায় দিবা, ইউনিয়নের নদীর নাম, মাছের নাম, হাড়ি পাতিল সব কিছুর নাম বদলায় দিবা, গাছের নাম বদলায় দিবা। বাংলাদেশের রাস্তাঘাট যা কিছু আছে, ফল টল সব, বাংলাদেশের সব কিছুর নাম বদলায়া বিএনপি সরকারের এমপি মন্ত্রীদের নামে করার জন্য দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা। কারণ ইতিহাসে অনেকে লম্বা সময় পথ পাড়ি দেন কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন না। ছাত্রপক্ষের অবদানের এবং অর্জনের একটা বড় জায়গা হচ্ছে তারা আওয়ামী ফ্যাসিবাদের আমলে লড়াইয়ের মধ্য থেকে জন্ম নিয়েছে। মতাদর্শিক রাজনীতি না করে ছাত্রদের সমস্যা সমাধানের রাজনীতি করবে বলে ওয়াদা দিয়েছে। আর গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা ২৪-এর গণ অভ্যুত্থানে তাদের ঐতিহাসিক সামর্থ্যের মধ্যে তারা যে রোল প্লে করেছে। এবং ছাত্রপক্ষের নেতৃত্বে যারা আছেন তারা কিন্তু শুধুমাত্র নতুন করে গজে ওঠা ছাত্রনেতা হিসাবে আবির্ভূত হন নাই। তারা স্কুল জীবন থেকে বাংলাদেশে গত ১৭-১৮ সাল থেকে অনেকগুলো শিক্ষার্থীদের আন্দোলনের সাথে অ্যাক্টিভলি ছিলেন এবং অংশগ্রহণ করেছেন, তাদের জায়গা থেকে নেতৃত্ব দিয়েছেন। ছাত্রপক্ষের সভাপতি আমাদের ছোট ভাই প্রিন্স, তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনে অ্যাক্টিভলি রোল প্লে করেছেন। আমাদের সহযোদ্ধা রাফে ফাত্তা থেকে শুরু করে দেশের এই প্রাণকেন্দ্রে এবং বাহিরে যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, আমাদের বরিশাল থেকে আমাদের ছোট সহযোদ্ধা আসছেন, আয়ুব নবী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোস্তফা থেকে শুরু করে বিভিন্ন জেলায় দেখেছি ছাত্রপক্ষের সাথে যারা কাজ করছেন তারা যার যার জায়গা থেকে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান, নিরাপদ সড়ক চাই আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, প্রত্যেকটা লড়াই সংগ্রামে যার যার জায়গা থেকে অ্যাক্টিভলি রোল প্লে করেছেন। অতএব এই নেতৃবৃন্দের যে কাঠামো, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন রাজনীতির আকাঙ্ক্ষার সূতিকাগার হিসাবে ছাত্রপক্ষ গড়ে উঠছে। হয়তো এমনটা মনে হতে পারে যে বড় বড় ছাত্র সংগঠনের তুলনায় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় এখনো হয় নাই। মাথায় রাখতে হবে যে পৃথিবীতে অনেক বড় বড় রোল প্লে করেছেন এক একজন ব্যক্তি, একটা ছোট টিম, একটা ছোট সংগঠন, যারা মোটা দাগে বড় আকারে হাজির ছিলেন না কিন্তু ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁক বদলে দিয়েছিলেন। এবং ছাত্রপক্ষের কাছ থেকেও আমরা দেখেছি যে তারা তাদের সে ঐতিহাসিক ভূমিকা তাদের জায়গা থেকে সাধ্যমতো পালন করবার চেষ্টা করছেন। তাই ছাত্রপক্ষকে আবার অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, আমি শুধু একটু বাজেট আর শিক্ষা নিয়ে একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে বাজেটে প্রতি বছর শিক্ষা নিয়ে যখন আলোচনা হয় তখন বলা হয় যে আমাদের শিক্ষার্থীদের বাজেটে শতাংশ কত দেয়া হবে এবং কত শতাংশ শিক্ষার্থীদের আপনার
মিল দেয়া হবে, ভর্তুকি দেয়া হবে, বেতন বাড়ানো হবে শিক্ষকদের, এই আলোচনাগুলো হয়। কিন্তু যেই গুরুত্বপূর্ণ আলোচনাটা সবচেয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে মিসিং, সেই জায়গাটা হচ্ছে যে আমাদের প্রতি বছর যে লক্ষ লক্ষ তরুণরা চাকুরির বাজারে আসছেন, 15 থেকে 20 লক্ষ তরুণ, এই তরুণদের এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা কি হবে, কর্মসংস্থানের ব্যবস্থাটা কি হবে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 60,000 কোটি টাকার ইয়াবা বিক্রি হয়, শুধুমাত্র ইয়াবা। পুলিশ বলেছে 60,000 কোটি টাকা মানে হচ্ছে 2টা উচ্চ মূল্যের দুর্নীতিগ্রস্ত পদ্মা সেতুর টাকা। তাহলে এই রকম একটা ঘটনা ঘটার পরে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আসলে আমরা কোন ধরনের সমাজে আমাদের তরুণদেরকে বড় করছি, আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা আসলে কেমন বাংলাদেশের লড়াই করছি। আমাদের এই যে লক্ষ লক্ষ তরুণরা আজকে হতাশ হয়ে যাচ্ছে, তারা আজকে পিওনের চাকরির জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করছে, সচিবালয় থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বলছে 4র্থ শ্রেণীর কর্মচারী হবার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করছে। তাহলে সেই লেখাপড়া, সেই ডিগ্রি, সেই সনদ, এগুলো আসলে আমার শিক্ষার্থী, আমার তরুণ, তাদের ভবিষ্যৎ বিনির্মাণে কি ভূমিকা পালন করছে। এবং এই বাজেটে দেখলাম আমাদের এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শিক্ষামন্ত্রীদের বক্তব্যে দেখছি যে তারা প্রাতিষ্ঠানিকভাবে এইটা তৈরি করা, ওইটা তৈরি করা, প্রত্যেকটা সংসদীয় আসনে একটা করে বিশ্ববিদ্যালয় করবে। এই ধরনের গাঁজাখোর আইডিয়া পৃথিবীর অন্য কোনো জায়গায় আছে কিনা আমার জানা নাই। আপনার ইতিমধ্যে যে পরিমাণ বিশ্ববিদ্যালয় আছে, তাদেরই তো অধিকাংশ ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা নাই, তাদের কর্মসংস্থান নাই। আপনি তাদেরকে নতুন করে আবার গ্রামে গঞ্জে বিশ্ববিদ্যালয় নিয়ে যাবেন, তারপর পড়ালেখা করে তারা কি করবে? অথচ আপনি যারা এমপ্লয়ার আছেন তাদের সাথে কথা বললে দেখবেন যে তারা ইন্টারভিউ করবার সময় দেখতে পায়, বুঝতে পায় যে আমাদের দেশের গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি পাস ছেলেমেয়েদের অলমোস্ট কোনো দক্ষতা নাই, কোনো স্কিল নাই। প্রথম মাস্টার্সের পরে আবার দ্বিতীয় মাস্টার্স পরে বাংলাদেশের ছেলেমেয়েরা, একটা মাস্টার্সের পরে আবার দ্বিতীয় অনার্স করবার প্ল্যান করে, প্যারালালি 2টা অনার্স কোর্স করতেছে, প্যারালালি লেখাপড়া শেষ করে আবার ট্রেনিং কোর্স করতেছে, আবার এমপ্লয়মেন্ট কাজ শেখার জন্য যুব যে মন্ত্রণালয় আছে সেখানকার ট্রেনিং কোর্সগুলো করতেছে। তাহলে আপনি এটা আগে শেখান নাই কেন? কারিগরিকে আপনি আলাদা কেন করলেন? আপনার লেখাপড়ার মেইন স্ট্রিমে কেন ছেলেমেয়েরা কারিগরি শিখছে না? তাহলে তারা ভবিষ্যতে কি করবে? তারা ভাষা শিখতেছে না, আইটি স্কিল শিখতেছে না। অতএব এই কাঠামোগত শিক্ষার যে সংগ্রাম এবং লড়াই, সেইখানে আমরা বোধ করছি যারা আজকে শিক্ষার্থীরা আছেন তাদেরকে সিরিয়াসলি এটা মাথায় নিতে হবে, কারণ দিন শেষে এইটা তোমাদের লড়াই। অতএব 24-এর গণ অভ্যুত্থানের যে লড়াই ছিল, এই বাংলাদেশটা আমার, এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশটা আমাদের সবার। কোনো ব্যক্তি, পরিবার, কোনো দলের কাছে এই রাষ্ট্র বেচে দেওয়া হয় নাই। 24-এর আগেও দেওয়া হয় নাই, 24-এর পরেও কাউকে বেচে দেওয়া হবে না। অতএব এইটা মাথায় রেখেই হচ্ছে বাংলাদেশ ছাত্রপক্ষ এবং শিক্ষার্থীদেরকে আগামী দিনের ন্যায্য লড়াই করতে হবে বাংলাদেশটাকে বুঝে নেবার জন্য। এই রাষ্ট্রের সহায় সম্পত্তি, সীমান্ত, শিক্ষা, বাজেট সব কিছুর মালিকানা হচ্ছে এই রাষ্ট্রের তরুণদের, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের। এবং এটার লড়াই করবার নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রপক্ষকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।